আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা। ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, পাকিস্তান নন। তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা শোধরাননি। এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, আগামী 7 দিন, 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শোধরান, তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন। এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে, অর্থনৈতিক দণ্ড নাকি আপনার হ্যাপি হোলি, এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি, তাই একটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামাদ্দাম মাস্ত কালান্দার, এদিকে হলে হবে হ্যাপি হোলি, এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে। পাকিস্তানে আগে হবে, 12 ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয়। আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয়, তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। না খেয়ে থাকুন, কতদিন জিয়াদ থাকে দেখি, কতদিন ভারত বিরোধী থাকে দেখি। এই খবরে আমি আবার আসছি। তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই। জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল। জয়শঙ্করকে কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে। আর দেখাটা কখন হয়েছে? দেখা হয়েছে সবার শেষে। আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে বলে নিই, উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন। কেউ ওনার সঙ্গে অভদ্রতা করেনি, সরি, কেউ অভদ্রতা করেনি। সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে, কিন্তু একের পর এক যে বোম, যেটা চিঠিপত্রের বোম, এক একটা ডকুমেন্ট, যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত, যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে। তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি, যে কাকে উত্তর দেবো আর কাকে কি বলবো। উনি শুধু একটি ওখান থেকে একটি পয়েন্ট বেরোয়, সেটা হচ্ছে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয়। ভারতবর্ষের ব্যাপারে, ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপটা আমাদের নীতি নয়, এটা বলতে উনি বাধ্য হয়েছেন। ওখানে আরো সবাই, মরিশাস যারা ছিল, সব শ্রীলঙ্কা সবাই বক্তব্য রেখেছে। সবথেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনএসএ, তার সামনে। মরিশাসের এনএসএ নামটাই ভুলে গেলাম। মরিশাসের এনএসএ ওনাকে একটা প্রশ্ন করেছেন যে, আচ্ছা খলিলুর সাহেব, আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি এই আপনার প্রভু, আপনারা অভিভাবক, আপনারা এটা আপনারা কি করে বললেন? খলিলুরের কাছে কোনো উত্তর নেই। খলিলুর বলছে, আমি কি করব বলুন, তিনি বলেছেন, তার দায়িত্বে বলেছেন, আমি তো এসব বলতে পারো। তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না, তিনি তো বলে দেন, তারপরে তো সামলাতে হয় আমাদের। আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি। তখন মরিশাসে সেই এনএসএ বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দাগ দিয়ে থাকেন, তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র, সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে, আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না। এটা কিন্তু সত্য কথা। তো এইটা গেল।
অনেক ভুল আপনারা করেছেন। ভুলের মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন। এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে। পাকিস্তান হলে আমরা এত বলতাম না, আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না, আলোচনাও করব না, আমরা নামও নিই না। কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা ছিল, যোগদান ছিল। সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন। আপনাদের 30 লক্ষ মা বোনেরা নির্যাতিত, নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন। আমরা আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি, আপনাদের স্বাধীনতার করুণ ইতিহাস। এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এই 16 মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন, এতটাই বিগড়ে দিয়েছেন, এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বিষ আমাদের মাথায় উঠে গেছে। আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি, কিন্তু আগামী 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান, তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি। অর্থনৈতিক দণ্ড হয়তো দেবে না, ওই মারই হবে, হ্যাপি হোলি হবে, যেটা আমি বলেছি। এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন। এবার উনি বলছেন যে আমি তো বসে আছি, সবাই আসছে, একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে। ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিলেন, তিনি এসে আমার হাতে একটা ফাইল গুঁজে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই 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 দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল, তাতে চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে, কিন্তু চিটাগুড় ছিল না, সেখানে ছিল অস্ত্র। চিটাগুড়ের বস্তায় টিনে অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে। তো তার সমস্ত ইমেজ, থার্মাল ইমেজ, একবারে ছবির মতো ঝকঝক করছে, থার্মাল ইমেজ সেখানে একবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে এবং তার ডিটেলস কবে কবে এসছে, কতক্ষণ ছিল, সেই জাহাজের ক্যাপ্টেন কে, সেই জাহাজের খালাসি কারা ছিল, মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল, সমস্ত কিছু তার মধ্যে ডিটেলসে লেখা রয়েছে, মোট 26 পাতার। ভারতবর্ষ একটা ঠিক করেছিল একটা ডসিয়েট দেবে, মনে করেছিল একটা ডসিয়েট দিয়ে দেবো আমরা, যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে, আমরা একটা লিখিতভাবে ডসিয়েট দেবো। পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনূসকে ভরসা নেই। কারণ খলিলুর একটা কথা বলেছেন, উনি তো এসে যা খুশি তাই করছেন, কোন দিন উনি তো পালিয়ে যাবেন, বাংলাদেশটার কি হবে? ওনার তো কোনো দায়বদ্ধতা নেই, উনি তো এসছেন একটা অন্তর্বর্তী সরকার হিসেবে, একটা অবৈধভাবে এসছেন, সেটা খলিলুর বলছেন, অবৈধভাবে এসছেন। আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা। তো যাই হোক, আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু উনি তো বলে চলে যাবেন, বাংলাদেশের মানুষ তো মরবে, এইটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই, ওনারও নেই। আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো, কিন্তু তার ফল কি হবে তা আমার হাতে নেই। তখন অজিত দোভাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না, আপনি আপনার কাজ করে যান, যে যার মতো ফল ভোগ করবে, আপনি চেষ্টা করে যান। এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা 8:30টার সময়,
8টার সময়। সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর, হাঁপাতে হাঁপাতে, শেষ পর্যায়ে এসেই প্রথম খলিলুরের দিকে এগিয়ে যান। খলিল তখন খাচ্ছিলেন, খাওয়া দাওয়া ছেড়ে চুপ করে বসে আছেন উনি। তখন পিঠে হাত দিয়ে বললেন, স্যার কেমন আছেন, হাউ আর ইউ? খলিলুর বলছেন যে আমি তো জিব্বে, আমি তো স্যার বলি, আমাকে স্যার বলছি, আমাকে স্যার বলবেন না, আমি তো আপনাকে স্যার বলি। না না, আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত। আর আমরা ভারতবর্ষ, আমরা মানুষকে সম্মান দিতে জানি। এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার দায় তো আমাদের নেই। তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি, তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করব। আপনি আমায় স্যার বলে সম্বোধন করতেই পারেন, তাই সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করব না। তখন খলিলুরের এটা হয়েছে যে এত ভালো দেশ, এত ভালো আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, এই সম্পর্কটাকে অযথা আমরা বিষলাম কেন? তার আত্মপলব্ধি হচ্ছে। তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে, তাকে বলেছেন যে এই যে আত্মপলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না, এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে। আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম। এই ভারত বিরোধিতা করে কি আমরা টিকতে পারবো? ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো? এই ভারতকে আমরা যত কঠিন ভারত ভাবি, ভারত তো অত কঠিন নয়। এরা শত্রুকেও বড় সিংহাসন দেয়, অথচ সেই ভারতবর্ষের সঙ্গে আমরা যেচে 5 পায়জার করে আমরা একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি। এখন মোদ্দা কথা যেটা হলো, সেটা 7 ওয়ার্কিং ডেজ। 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি বাংলাদেশ তার যা কাজকর্ম করেছেন এখনো মোহাম্মদ ইউনূস, সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন, আদারওয়াইজ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত থাকুন। তবে একটা কথা, যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা উনি 16 মাসে করেছেন 7 দিনে, সেগুলো ঠিকঠাক করা ওনার 14 পুরুষের সাধ্য নেই। ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হোলি হবে, পাকিস্তানে আগে হবে, যে কোনো দিন, অনেক কিছুই হতে পারে। যদি পাকিস্তানে হয় তাহলে 12 ঘন্টার মধ্যে এদিকেও শুরু হয়ে যাবে। এখন আপনারা অপেক্ষা করুন, আর 7 ওয়ার্কিং ডেজের জন্য আপনারা দেখুন 7 ওয়ার্কিং ডেজে কি হয়, তারপরে ভারতবর্ষ কি করে। সবাই ভালো থাকবে। বাংলাদেশের গোয়েন্দা কাহিনীর ইতিহাসে গত কয়েক সপ্তাহ ধরে যা চলছে, তাকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তবে তা হবে গোয়েন্দাগিরি যখন কমেডি শো। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার পর থেকে যে রোমহর্ষক ঘটনার সূত্রপাত, 31 ডিসেম্বরের মধ্যে তা স্রেফ একটি অতি প্রাকৃত থ্রিলারে পরিণত হয়েছে। এই থ্রিলারের চিত্রনাট্যকার হিসেবে একদিকে রয়েছে বাংলাদেশ পুলিশ, যারা দাবি করছিল খুনিরা ভারত সীমান্ত পার হয়ে মেঘালয়ে ধরা পড়েছে, আর অন্যদিকে রয়েছে খোদ প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, যে কিনা ভিডিও বার্তায় দাবি করছে, ভাই আমি তো দুবাইয়ে বিরিয়ানি খাচ্ছি। প্রশ্ন হলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি কোনো টেলিপোর্টেশন যন্ত্র আছে, অথবা তারা যে গোয়েন্দা তথ্য পায় তা কি ফেসবুকে মিম পেজ থেকে নেওয়া? 30 ও 31 ডিসেম্বর পরপর 2টি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। দাবি করছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। হাদির মৃত্যুর সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই ঘটনাকে ঘিরে মঞ্চস্থ হচ্ছে নাটক। ভারত নয়, নিজের বর্তমান অবস্থান হিসেবে দাবি করছেন দুবাইকে। বৈধ পথে সেখানে যাওয়ার প্রমাণও তুলে ধরেছেন। ফয়সালের ভিডিওটি এআই জেনারেটেড বলে কেউ কেউ দাবি করলেও তা মিথ্যা প্রমাণ হয়েছে, বরং নিজের দাবি পরিষ্কার করতে আরেকটি ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ওসমান হাদির সমর্থকরা যখন হত্যার ঘটনা নিয়ে নানা অভিযোগ তুলছেন, সরকার বিরুদ্ধে তুলছেন প্রহসনের অভিযোগ, ঠিক তখন এমন বিস্ফোরক ভিডিও জন্ম দিচ্ছে নতুন রহস্য।
ফয়সালের পাল্টা অভিযোগ, হাদির সমর্থকদের মধ্যে যেমন ক্ষোভ বাড়াচ্ছে তেমনি অস্বস্তি বাড়ছে সরকারের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটরসাইকেল চালক আলমগীর শেখকে নিয়ে 2.5 সপ্তাহ ধরে গুঞ্জন নাটকের শেষ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই সরকার সমর্থকদের একটি অংশ ফয়সাল ও আলমগীরের ভারতে পালানোর তথ্য ছড়িয়ে দেন। তবে মামলার তদন্তকারীরা মুখে এঁটেছিলেন কুলুপ। শেষ পর্যন্ত শাহবাগে ইনকিলাব মঞ্চের চাপের মুখে হঠাৎ করে পুলিশ মেনে নেয় সরকার সমর্থকদের পুরনো দাবি। 28 ডিসেম্বর একটি বড় সড় সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ যে চিত্রনাট্য পেশ করলো তা মার্বেল মুভির চেয়ে কম নয়। তারা জানালো ফয়সাল ও আলমগীর কিভাবে কোন রুট দিয়ে ভারতে পালালো, কিভাবে তাদের পুট্টি ও সামি নামে 2 ভারতীয় নাগরিক সাহায্য করলো এবং কিভাবে মেঘালয় পুলিশ তাদের গ্রেপ্তার করলো। পুলিশের তথ্যের নির্ভুলতা দেখে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো জেমস বন্ড বা শার্লক হোমস বাংলাদেশের ডিবি অফিসে ইন্টার্নশিপ করছেন। কিন্তু জবনিকাপাত হলো তখন যখন বিএসএফ এবং মেঘালয় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানালো এমন কোনো লোক তাদের ওখানে ঢোকেনি আর কাউকে তারা গ্রেপ্তারও করেনি। বাংলাদেশের পুলিশ যাকে গ্রেপ্তার বলে ঘোষণা দিচ্ছে, প্রতিবেশী দেশ বলছে তারা সেই মানুষের নামই শুনেনি। বিষয়টি এমন, পুলিশ যেন ভার্চুয়াল রিয়ালিটির কোনো গেম খেলছিল যেখানে তারা ভারতকে একটি লেভেল হিসেবে ব্যবহার করেছে। যখন বাংলাদেশের ডিবি পুলিশ ভারতের কারাগারে খুনিদের খুঁজছে, ঠিক তখনই 30 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ। পরদিন আরো একটি ভিডিও প্রচার হয় তার। 4 মিনিট 1 সেকেন্ডের প্রথম ভিডিওতে তাকে দেখা গেল একটি খয়েরি রঙের হুডি পরা অবস্থায়। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। হাদির সঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন। ভারতে পালানোর তথ্য উড়িয়ে দিয়ে বলেন বৈধ পথে তিনি দুবাই এসেছেন। ফয়সালের বিস্ফোরক ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সরকার সমর্থকদের একটি অংশ দাবি করে এটি এআই জেনারেটেড, তবে প্রযুক্তিগত বিশ্লেষণে এর সত্যতা প্রমাণ হয়েছে। দ্য ডিসেন্ট নামের প্রতিষ্ঠান বলছে ভিডিও যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি দুবাই অবস্থান করছেন, তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা যায়নি। দ্য ডিসেন্ট বলছে ফয়সাল নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেননি। তবে এর একদিন পরে আরেক ভিডিওতে দুবাইয়ের মাল্টিপল ভিসা তুলে ধরেন ফয়সাল। প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফয়সাল দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না, এমনকি তার নিজের মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তন করে নাটক সাজানোর গুরুতর অভিযোগও তুলেছেন। অভিযোগ করেন তার পরিবারের সদস্যদের হয়রানিমূলক গ্রেপ্তারের পর নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। যে বান্ধবীর তথ্য প্রচার করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন। ফয়সাল বলেন গ্রেপ্তার হওয়া ওই তরুণী তার মোটরসাইকেল চালক আলমগীর শেখের বান্ধবী, তাকেও হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের দাবি অনুযায়ী তার কাছে দুবাইয়ের 5 বছরের মাল্টিপল এন্ট্রি, তিনি প্রমাণ হিসেবে একটি ভিসার ডিজিটাল কপিও দেখিয়েছেন। এদিকে পুলিশ বলছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, পাসপোর্ট বাতিল হলে তিনি কোন জাদুকরী উপায়ে এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হলেন? নাকি তিনি কোনো ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে সরাসরি দুবাইয়ের মরুভূমিতে ল্যান্ড করেছেন? ভিডিও বার্তায় ফয়সাল শুধু নিজের অবস্থানই পরিষ্কার করেননি, বরং নিহত ওসমান হাদির সাথে যোগাযোগ কিভাবে ও কেন হয়েছিল সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন। তার দাবি হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে 5 লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। এছাড়া বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে নেন আর্থিক সহায়তা। ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন তিনি ব্যাটল অফ 71 নামে আরেকটি গেম বানিয়েছিলেন। 2016 সালের 27 নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউটার গেম ব্যাটল অফ 71 উদ্বোধন হয়। দেশীয় পটভূমিতে এই গেমটি তৈরি করে সফটওয়্যার ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান YCU টেকনোলজি লিমিটেড। এই প্রতিষ্ঠানের মালিক ফয়সাল করিম মাসুদ। দর্শক, পুরো ঘটনায় সবচেয়ে কৌতুককর দিক হলো বাংলাদেশের পুলিশের অবস্থান পরিবর্তন।
প্রথমে তারা কিছু জানে না বলে দাবি করলো। নির্বাচনী প্রচার থাকার সময় 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর সরকার সমর্থকরা দাবি করে বসেন গুলি চালিয়েছেন ফয়সাল করিম মাসুদ, আর মোটর বাইকের চালক ছিলেন আলমগীর হোসেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। সীমান্ত পার হওয়ার আগের প্রতিটি রুট, সুনির্দিষ্ট সময়, এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি। এমনকি খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ফয়সাল করিম মাসুদের কোনো অবস্থান তাদের জানা নেই। কিন্তু শাহবাগে যখন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন বাড়তে থাকে, তখন পুলিশ ও সরকার 180 ডিগ্রি ঘুরে যায়। তারা ইন্ডিয়াতে আসামি খুঁজে পায়। শাহবাগের 27 ডিসেম্বর উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে। আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে ভারত। ভারতের পুলিশের পক্ষ থেকে এমন তথ্যের সত্যতা নাকচ করে দেওয়ার পর আসামি এখন দুবাই থেকে ভিডিও দিচ্ছে। তবে বাংলাদেশের পুলিশ বলছে তাদের কাছে আসামি দুবাই থাকার কোনো তথ্য নেই। ডেপুটি কমিশনার তালিবুর রহমান নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন ফয়সাল গত 6 বছরে মাত্র একবার সিঙ্গাপুরে গিয়েছিল। অর্থাৎ পুলিশের ডাটাবেজ অনুযায়ী আসামি দুবাই যায়নি, কিন্তু আসামি তো ভিডিও দিচ্ছে। তাহলে কি সেই ভিডিওটি কোনো প্যারাল ইউনিভার্স বা সামান্তরাল মহাবিশ্ব থেকে রেকর্ড করা, নাকি খুনি বাংলাদেশে কোনো সেফ হাউজে বসে দুবাইয়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছে? দর্শক, পুরো বিষয়টি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি রাজনৈতিক গেম শোতে পরিণত হয়েছে। সরকার সমর্থকরা দাবি করছে এটি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন দিল্লি থেকে সব পরিকল্পনা হচ্ছে। আবার অভিযুক্ত ফয়সাল বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে জামাত ইসলামের হাত থাকতে পারে। এইসব নাটক আর গুজব ছড়ানোর মধ্যেই ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন ফয়সাল। তার উল্টো অভিযোগ, প্রকৃত খুনিদের রক্ষার জন্য তাকে পরিবার সহ ফাঁসানো হয়েছে। দুবাইয়ের ভিসা তুলে ধরে বলেছেন ঘটনার পর বৈধ পথেই তিনি বাংলাদেশ ছাড়েন। তার নামে ইস্যু করার চেকগুলো নিজের ব্যবসায়িক অংশীদারদের বলেও দাবি করেন। ফয়সাল বলেছেন অনেক আগে থেকে তিনি সফটওয়্যার বিজনেস করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যবসায়িক মন্দা কাটাতেই সাহায্য চান হাদির, আর ডোনেশনের বিনিময়ে মন্ত্রণালয়ের কাজ পাওয়ার প্রতিশ্রুতিও পান। ঘটনার দিনেও তিনি গিয়েছিলেন ব্যবসায়িক স্বার্থে। এরপর তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, ফয়সালের দাবি সত্যি হলে তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন। প্রশ্ন হলো, হাদি হত্যার পরপরে তাকে নিয়ে তোলপাড়ের মধ্যে বৈধ ভিসায় তিনি কিভাবে বাংলাদেশ ছাড়লেন? পুলিশ যদি সত্যি ফয়সালের পাসপোর্ট বাতিল করে থাকে, তবে তিনি কিভাবে বিদেশে গেলেন তা এক বিরাট রহস্য। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে থাকলে সেখান থেকে দুবাই যাওয়া এক কথায় অসম্ভব, কারণ সেক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশনের ছাড়পত্রের প্রয়োজন হতো। এমন একটি স্পর্শকাতর ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ তাকে দুবাইয়ে যেতে সাহায্য করলে সেটা হবে নিজেদের পায়ে কুড়াল মারার মতো ঘটনা। তাহলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে কি করে দুবাই গেলেন ফয়সাল? কেউ কেউ মনে করছেন ফয়সাল হয়তো দেশে থেকে এই বার্তা দিচ্ছে। সেক্ষেত্রে ওঠে বড় ধরনের প্রশ্ন, সরকার যেভাবে তাকে হন্য হয়ে খোঁজার দাবি করছে, তার মধ্যে কোনো ব্যক্তির কি দেশে এতদিন পালিয়ে থাকা সম্ভব? আর যদি পালিয়ে থাকবেন, তাহলে প্রকাশ্যে এসে কেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন? আর যদি তিনি দেশেই থাকেন, তবে পুলিশের নাকের ডগায় বসে তিনি কিভাবে ভিডিও আপলোড করছেন তা আরো বড় রহস্য। ঘটনার পর থেকেই বহু অস্পষ্টতা, সরকার সমর্থকদের অতি উৎসাহী গোয়েন্দা তৎপরতা এবং শাহবাগের নতুন করে উত্তেজনার সংক্রমণের মাঝে ফয়সালের ভিডিও যোগ করেছে সত্যিকারের ড্রামা। এই ভিডিও নিয়ে দুদিনেও নিশ্চুপ আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সমর্থকরা দিচ্ছেন শীতনিদ্রা। শেষ পর্যন্ত কি এই খুনের রহস্য উন্মোচিত হবে, নাকি এটি ভারত বনাম দুবাই টক্সিন গেমের আড়ালে চাপা পড়ে যাবে? সময় হয়তো বলবে। কিন্তু আপাতত এই বিভ্রান্তকর পরিস্থিতি দেখে আমাদের একটাই গান মনে পড়ে, কোথায় পাবো তারে যে আসামি ভিডিও দেয় ওপারে। রাজনৈতিক সৌহার্দ্যের যে সম্ভাবনা আমরা গত 2 দিন দেখেছি, সেটির মৃত্যু ঘটেছে। আমি জানি না যে এই মৃত্যু কোথায় আমাদের নিয়ে যাবে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে সেটির মৃত্যু ঘটেছে। ঘটনা বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় দুটি দীর্ঘ শোক বার্তায়
তাদের কথা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার কথা তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এমনকি জনাব সজীব ওয়াজেদ জয়ের পোস্টটি ফেক কপিরাইট দিয়ে মুছে দেবার পরেও তিনি আবার সেই একই পোস্ট করেন, অর্থাৎ তিনি এই শোক প্রকাশটা মন থেকেই করেছেন এবং এটিকে ঠেকিয়ে দেবার চেষ্টার পরেও তিনি পুনরায় সে চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু আজকে যখন বেগম খালেদা জিয়ার জানাজাটা হলো, তখন আমরা দেখতে পেলাম এই জানাজার মধ্যে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, একসময় বাম দল করতেন, নজরুল ইসলাম খান খুবই নোংরা একটি কথা বললেন। তার কথার মূল প্রতিপাদ্য হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায়ভার নিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসিস্ট বলে অভিহিত করেছে। এই পুরো ঘটনাটির মধ্য দিয়ে একটি ব্যাপার খুবই পরিষ্কার, সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেই সৌহার্দ্য, যে রাজনৈতিক শিষ্টাচার, যে চমৎকার পলিটিক্সের একটি উদাহরণ সামনে নিয়ে এসেছে, যে নজির তৈরি করেছে, সেটিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হলো। এবং এরই মধ্য দিয়ে ধরে নেওয়া যায় যে নজরুল ইসলাম খানের পুরো বক্তব্যটির যেই টোন, সেটি বিএনপির বক্তব্য। আমি নিশ্চিত যে এই বক্তব্য লেখার পর নিশ্চিতভাবে দলীয় যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে দেখানো হয়েছে, তারা অ্যাপ্রুভড করবার পরই এই বক্তব্য নিশ্চয়ই পাঠ হয়েছে। আমি অন্ততপক্ষে সেটিই মনে করি। আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কড়া ইনস্ট্রাকশন ছিল, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে একটি মৌলিক ব্যথা বা শোকের একটি আবহ হিসেবে দেখা। অতীতে তিনি কি করেছেন, কি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তিনি জুলুম করেছেন কি করেন নাই, এইসব প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইগনোর করতে বলা হয় এবং আমরা সেই অনুযায়ী আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা নিজের মন থেকেই শোক জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, দলের নির্দেশগুলো পালন করেছেন। কিন্তু প্রতিউত্তরে আমরা কি দেখলাম? প্রতিউত্তরে আমরা দেখলাম যে বিএনপি এই অবস্থানে গেছে। শুধু বিএনপির এই নেতাই না, বিএনপি ঘেঁষা অনেক লেখক, ব্লগার যারা ভিডিও বানান, লিখেন, বলেন, তাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে গিয়ে, তার প্রতি শোক জানাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নাম সামনে এনে নোংরামো করছেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বলতে গেলে তার সরকারের কৃষিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, তিনি দেশটাকে কিভাবে চালিয়েছেন, এগুলো কি আসলে এককভাবে বলা সম্ভব হয় না? কিংবা বেগম খালেদা জিয়াকে এককভাবে টানা লিখে যাওয়াও কি সম্ভব না? নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে না আসলে, সেখানে দু চিমটি, দু ছটাক নোংরামি না করলে বেগম খালেদা জিয়ার প্রশংসা পরিপূর্ণতা পায় না? তাহলে কি আমি বলতে পারি যে বেগম খালেদা জিয়াকে আসলে এককভাবে প্রশংসা করা যায় না বা এককভাবে তাকে নিয়ে বেশিক্ষণ বলা যায় না, সেইখানে যদি একটু নোংরামো না করা যায়? আমি কি এটাও বলতে পারি যে বেগম খালেদা জিয়ার যে আইডেন্টিটি, সেটি পরিপূর্ণতা পায় না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে টেনে নিয়ে আসলে, টেনে না নিয়ে আসলে কিংবা পাশে না বসালে? আলটিমেটলি এই আচরণগুলো তো আমাকে এই চিন্তাগুলো করতে বাধ্য করে। তা না হলে যে এই কষ্টের সময় বা শোকের সময়, সেই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে এই নোংরামি বা এই অভব্যতা, এই পলিটিক্যাল অসভ্যতা কেন করতে হচ্ছে? আমরা যদি বলা শুরু করি বিএনপির ক্ষেত্রে বা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হাজার হাজার ইস্যুস নিয়ে আসতে পারবো, যেটা কারোই ভাল লাগবে না এরকম একটা মুহূর্তে। আমরা কি বলেছি যে 21শে অগাস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে চিরতরে নিঃশেষ করবার দেওয়ার জন্য, তার দুই বোনকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হয়েছে। 21শে অগস্টের গ্রেনেড হামলাতে আমাদের বোধ করি আমাদের 24 জন নেতাকর্মী মারা গেছেন, শত শত মানুষ আজও স্প্লিন্টার তার শরীরে বহন করে ঘুরছে। আমরা কি সেই কথা বলেছি যে 1991 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডর বিচার করা যাবে না, ইনডেমনিটি অধ্যাদেশ বিএনপি বাদ দিয়ে দিবে সংসদে? সেটি তারা করেনি। এই ধরনের প্রতারণা আমাদের সাথে করা হয়েছে। আমরা বলেছি 91 থেকে 96 পর্যন্ত আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেফতার, নির্যাতন, বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসা 96-এর ভুয়া ইলেকশনের সময়। আমরা তো এগুলো নিয়ে আলোচনা করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক অসংখ্য ইভেন্ট থাকে, সেটা রাজনৈতিক তর্ক বিতর্ক, সভা সমাবেশে এগুলো আমরা বলবো, আরো বলবো। ইতিহাসকে পাঠ করতে গেলে এসব হয়তোবা বলতে হবেই, কিন্তু এমন একটা শোকাতুর পরিবেশে যেখানে অনেক মানুষ জানাজাতে এসেছেন, সেই জায়গাতে বিএনপির এই নোংরামোটা না করলেই কি চলতো না? আওয়ামী লীগ শোক প্রকাশ করে যেই মহানুভবতা কিংবা যেই ভব্যতা বা যে শিষ্টাচারের হাত বাড়িয়ে দিয়েছে, সেটি বিএনপি এক ঝটিকাতেই
নষ্ট করে দিল। আমি অদ্ভুতভাবে এটাও লক্ষ্য করেছি যে বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে টিভি চ্যানেলগুলো, পুরুষ শাসিত টিভি চ্যানেলগুলো যেরকম হয় যে গৃহিণী থেকে প্রধানমন্ত্রী, ব্যাপারটা এমন যে খালেদা জিয়া গৃহিণী ছিলেন, ওটা তার আসল জায়গা, তিনি কি করে প্রধানমন্ত্রী হলেন গৃহিণী থেকে? কিন্তু একজন পুরুষের ব্যাপারে কোনো টিভি চ্যানেলকে কিন্তু আপনি বলতে শুনবেন না যে লুঙ্গি পরিহিতা থেকে প্যান্ট শার্ট পরে প্রেসিডেন্ট হলেন বা এই টাইপের কিছু, কারণ এগুলো বিস্ময়ের না। পুরুষ শাসিত সমাজ এমন কিছু কন্টেন্টকে আপনার বিস্ময়ের জায়গায় নিয়ে আসে, সেগুলো শুনলে আপনার কাছে অবাকই মনে হবে। সেগুলো নিয়ে আলাপ হচ্ছে না, আলাপ হচ্ছে কি নিয়ে? আলাপ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। কি করেছেন তিনি? বেগম খালেদা জিয়া আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছিলেন, সেই দোষী সাব্যস্ত তো শেখ হাসিনা করেননি, মাননীয় প্রধানমন্ত্রী করেননি, আদালত করেছে। এবং সেটার পরে আমাদের ফৌজদারি কার্যবিধির 401 ধারাতে মাননীয় প্রধানমন্ত্রী বদান্যতা দেখিয়েছেন, তাকে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছেন। তার কনিষ্ঠ সন্তান যখন মারা যান কোকো সাহেব, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছেন, সমস্ত কিছু ভুলে, সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা সমস্ত কিছু ভুলে তিনি তার বাসাতে গেছেন, দরজা আটকে রাখা হলো। এর পরেও, ওই অপমানের পরেও মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছিলেন। আমরা দেখেছি 2015 সালে ইলেকশনের আগে, আমরা এবার দেখলাম তিনি শোক জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই এমন, তার মনটাই এমন যে তিনি বারবার ভুলে যান যে কার প্রতি শোক প্রকাশ করছেন, কার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। আমি নিশ্চিত তিনি ভবিষ্যতেও, এই নজরুল ইসলাম খান যদি কখনো মারা যান এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকেন, তিনি শোক প্রকাশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এমনই। কিন্তু আমার যেই দুঃখের যে জায়গাটা, কষ্টের যে জায়গাটা, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ কিন্তু একটা শান্তি চায়, মনে করে যে বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল সবসময় সৌহার্দ্য, রাজনৈতিক শিষ্টাচার, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে থাকবে। পরাজিত কিন্তু শেষ পর্যন্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষেরা। তার এই নোংরামোর মধ্য দিয়ে বিএনপি জিতে পারেনি, বরঞ্চ তারা হেরে গেছে। এই যে তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি নস্যাৎ করলো, এই যে বিচারপতিদের বয়স বাড়িয়ে যে নোংরামোটা করলো, বাংলাদেশের প্রধান দুইটা ইভেন্ট কি এই পুরো দেশটাকে আজকে এই অবস্থাতে নিয়ে আসার জন্য? সেটি হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই ভয়ঙ্কর ইত্রামোপনাটা। কিন্তু এ দুটোর একটি কথাও গত 2-3 দিনে আমরা উঠাইনি। আজকে হয়তো বা প্রাসঙ্গিকভাবে এসেছে এটি বলবার জন্য। আমার শুধু বলার একটাই রয়েছে যে আজকের এমন একটা দিনে যেখানে প্রত্যেকটা মানুষই আসলে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া ভালো করেছেন না খারাপ করেছেন এগুলো সমস্ত কিছু মানে ভুলে গিয়ে তার ভালো কাজগুলোই মানুষ স্মরণ করছে, বলছে। এমন একটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগ যে সৌহার্দ্য, রাজনৈতিক শিষ্টাচার দেখিয়েছে, সেই জায়গাতে এসে বিএনপির নজরুল ইসলাম খান তথা বিএনপির এই বার্তা বাংলাদেশের রাজনীতির জন্য একেবারেই ভালো কোনো সংবাদ নয় বা বয়ে আনেনি। পরিতাপ আমার থেকেই যাবে, এবং আমাকে বলতেই হবে, যাদের হয়নি 9-এ তাদের হবেও না 90-এ। বিএনপি খুব সম্ভবত কখনোই শুধরাবে না, এবং অতীতে আমরা যে হাওয়া ভবন দেখেছি, অতীতে যে আমরা ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি, হয়তো তারই পুনরাবৃত্তি ভবিষ্যতে আমরা দেখতে পাবো।